দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি রাশেদ ইমাম। দর্শক, আমরা জানি প্রতিনিয়ত বাংলাদেশে করোনার সংক্রমণ ঝুঁকিতে আরও বেশি পড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আমরা ইতিমধ্যেই জানি যে মৃত্যুর সংখ্যা একদিনে শতাধিক ছাড়িয়ে গেছে। ঠিক এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমাদের কি করা উচিত, কি করণীয়, আমাদের কিভাবে আমরা আমাদের নিজেদের নিরাপদ রাখতে পারবো, সেই সাথে আমাদের পরিবারকে নিরাপদ রাখতে পারবো, সে বিষয়ে জানতে প্রতিদিনের মতো আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। তিনি আছেন আমাদের সাথে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আহমদ হোসেন। আপনাকে ডক্টর আহমদ হোসেন, নিশ্চয়ই ভালো আছেন? ধন্যবাদ আপনাকে। জি, আমি ভালো আছি। জি, আমরা একটু শুরুতেই জানতে চাইছি, এই মুহূর্তে আসলে করোনা সংক্রমণ হচ্ছে এবং বিভিন্ন বয়সের মানুষের সংক্রমণ হচ্ছে, এবং এই যে সংক্রমণগুলো নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান যে লকডাউন পরিস্থিতি চলছে, সেই লকডাউন কতটা মানছে মানুষ, একদম অকারণে ঘর থেকে বেরোচ্ছে কিনা, এই ধরনের অনেকগুলো বিষয় গণমাধ্যমের কাছে উঠে আসছে, গণমাধ্যম মানুষকে দেখাচ্ছে, কিন্তু সচেতনতা মানুষের তৈরি হচ্ছে না। মানুষ সবকিছু শুনছে, সবকিছু বুঝছে, কিন্তু মেনে চলার ক্ষেত্রে এই যে অনীহা, এই অনীহা আমাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি অনীহা বাংলাদেশের জন্য বিপজ্জনক অবশ্যই। এটা ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিবে। আমাদেরকে আসলে বুঝতে হবে, আমরা গত 1 বছর ধরে এই করোনা ভাইরাস নিয়ে আছি। বাংলাদেশ যদি পার্সপেক্টিভ যদি চিন্তা করি, মোর দেন 1 ইয়ার হয়ে গেছে। তো এখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। কারণ আমরা এটা মানে 1 বছর ধরে দেখতে পাচ্ছি যে মানুষজন মারা যাচ্ছে, প্রতিটা দিনই মারা যাচ্ছে। আমরা যদিও ওয়ান্স আপন এ টাইম একটা কমিয়ে এনেছিলাম, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি আমরা গতকাল 100 জনেরও উপর মানুষ মারা গেছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের আসলে সতর্ক হওয়ার যে বার্তাটা, সেটা আমাদের নেওয়া উচিত, প্রত্যেকেরই নেওয়া উচিত। এবং যে আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতার অভাব, তো এইটা এখন শুধু বাংলাদেশের মানুষের না, আমি যদি বলি যে ইন্ডিয়ার দিকে যদি তাকাই, তো ইন্ডিয়ার ক্ষেত্রে এই একটা কারণকে ব্লেম করা হচ্ছে। তাদের গতকাল যেমন 2.5 লাখের কাছাকাছি ছুঁয়েছিল ইনফেকশনটা, এবং মোর দেন 1000 পিপল গাট মানে তাদের মর্টালিটি সেটা হয়েছিল। তো এই সাউথ এশিয়ান যে কান্ট্রি গুলো আছে, সেই কান্ট্রিজ গুলোর মধ্যে এই ধরনের প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা আছে যে তাদের মানে তারা বেসিক্যালি জীবনের যে জীবিকার যে তাগিদ, সেটাকে আসলে তারা প্রায়োরিটি দেয় বেশি। কারণ আমরা আমাদের মধ্যে যে হেটেরোজেনিটি, আমাদের যে পপুলেশন যে হেটেরোজেনিটি এই সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে, এটা হচ্ছে খুব ভেরিয়েশনটা হচ্ছে খুবই বেশি। মানে আপনার একটা গ্রুপ অফ পিপল হচ্ছে মনে করেন যে খুব বেশি এডুকেটেড, আরেকটা গ্রুপ অফ পিপল হচ্ছে কি কোনো তাদের মধ্যে এডুকেশন কোনো কিছু নেই। একটা গ্রুপ অফ পিপলের মধ্যে তাদের মধ্যে অনেক মানে টাকা পয়সা আছে, আরেকটা গ্রুপ অফ পিপলদের মধ্যে তাদের চিন্তা করতে হয় যে কালকে তারা কি খাবে। তো সেই জন্যই আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে এখন আবার ফিরে আসি, তখন দেখতে পারবো যে বাংলাদেশের মানুষের মধ্যে যে এই যে টেন্ডেন্সিটা, যে জীবনের যে জীবিকার যে তাগিদটা, সেটা হচ্ছে অনেক বেশি। এবং আমরা যখন নভেম্বর মাসে আমরা যখন একটা রিসার্চ করেছিলাম, তখন আমরা দেখতে পেরেছিলাম যে বাংলাদেশে কিন্তু অলমোস্ট 30% পিপল যে তারা কিন্তু দারিদ্র সীমার নিচে নেমে গিয়েছিল। তো তখন যদি আমরা দারিদ্র সীমার নিচে নেমে যাই, তারপর কিন্তু আমরা ওভারকাম করার চেষ্টা করেছিলাম, এবং হঠাৎ করে আবার লকডাউন তাদের আবার সেই জিনিসটাকে ত্বরান্বিত করছে, কি আবার তাদের সেই জিনিসটা যে তারা যে গত 4-5 মাস ধরে যে স্ট্রাগল করে যেটাকে ফিরে আসার চেষ্টা করছিল, সেটাকে আবার তখন তারা কাম ব্যাক করতে পারছে না। কারণ যখন একজন মানুষ জীবিকার তাগিদটা মানে উপলব্ধি করে, তখন সে শুধু নিজের জন্য করে না, তার ফ্যামিলির জন্য তাকে করতে হয়, তার বাচ্চার জন্য করতে হয়। তো সেই জন্যই তাদের মধ্যে এই জিনিসটা নাই। তো সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেহেতু আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে নাই, যে আপনি যদি একটা লকডাউন বা সিস্টেম ক্রিয়েট করেন একটা দেশের জন্য, তখন আপনাকে সোশ্যাল যে আপনার নেটটা, সেই নেটটাকে আসলে স্প্যান করতে হবে, সেটা অনেক বড় করে নিয়ে আসতে হবে, যাতে গরিব বা প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, যারা বস্তিতে থাকেন, তাদেরকে আপনাকে হচ্ছে কাভার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আসলে আমাদের পক্ষে সেই জিনিসটা সম্ভব হচ্ছে না। তো এই জন্য আমি বলছি যে লকডাউন জিনিসটা খুব একটা বড় কোনো সলিউশন বাংলাদেশের জন্য সেটা কিন্তু না। সেই জন্য মানে সচেতনতার অভাব যে আপনি খুব রাতারাতি নিয়ে আসতে পারবেন, সেটাও কোনো সম্ভব না। ধন্যবাদ।
জি, আপনাকে ধন্যবাদ। এই যে জীবন জীবিকার দ্বন্দ্ব এবং সেখানে মানুষকে আসলে ঘর থেকে বের হতেই হচ্ছে, তারপরও আমরা একটা সময় কিন্তু করোনা নিয়ন্ত্রণে রেখেছিলাম পুরো একটা বছর, এবং সেই সময় যদি মানুষ অনেক বেশি সচেতনতা রক্ষা করত, সামাজিক দূরত্ব মেনে চলতো, হয়তো আজকের পরিস্থিতি তৈরি হতো না। ডক্টর আহমদ হোসেন, আপনার কাছ থেকে জানতে চাইছি, এই সময়ে করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থা ঠিক তারা শতভাগ চিকিৎসা পাচ্ছেন কিনা, নাকি সেক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হচ্ছে, কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে মানুষের ডিজিজের সংখ্যা তো আসলে একটা না। এই করোনা ভাইরাস নিয়ে আমরা গত ১ বছর ধরে কথা বলছি। তো এটা নিয়ে আসলে কিন্তু আমরা যদি অন্যান্য ইনফেকশনস ডিজিজের কথা, শুধুমাত্র ইনফেকশন ডিজিজের কথাই বলি, আমরা যেমন টিউবারকুলোসিস এর কথা বলি, যে টিউবারকুলোসিস মানে হচ্ছে যক্ষ্মা, যেটা বাংলায় বলা হয়। যক্ষ্মার কথা বলে ২ ধরনের টিউবারকুলোসিস আছে। একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি, একটা হচ্ছে পালমোনারি ডিজিজ। এখন বাংলাদেশে কিন্তু প্রতি বছর প্রায় 300,000 মানে ৩০০,০০০ মানে ৩ লাখ, যেটা বলা হচ্ছে ৩ লাখ মানুষ হলো টিউবারকুলোসিসে আমরা ডিটেক্ট করতে পারি। আমাদের যে ডট সিস্টেম আছে, যে ধরনের সিস্টেম আছে, তার মানে হলো শুধুমাত্র যক্ষ্মার যে রোগটাকে, সেটা কিন্তু আপনার ১ বছরে আহ, মানে প্রচুর মানুষ কিন্তু ইনফেক্টেড হয়। এখন আসি এটা কেস ফ্যাটালিটি রেটের কথা। এটা কিন্তু কেস ফ্যাটালিটি রেট যাদের এক্সট্রা পালমোনারি হয়, তাদের কিন্তু কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 4.5%, আর যাদের হচ্ছে পালমোনারি হয় তাদের হচ্ছে 2.5% এর কাছাকাছি। আচ্ছা, তো আপনি যদি এই কেস ফ্যাটালিটি রেটের কথা যদি চিন্তা করেন, তাহলে দেখতে পারবেন যে এইটার কেস ফ্যাটালিটি রেটটা কিন্তু করোনা ভাইরাসের চেয়ে অনেক বেশি। মানে প্রচুর মানুষ মারা যাচ্ছে যাদের হচ্ছে যক্ষ্মা হচ্ছে, এবং যাদের মানে এই দুই ধরনের যক্ষ্মা মানে অ্যাকচুয়ালি হচ্ছে। এখন এইটাকে, এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা স্টিল কিন্তু যত ২০২০ সালও কিন্তু আমরা প্রায় অলমোস্ট 150,000 মানে ১.৫ লাখের মতো যক্ষ্মা রোগীকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারিনি। তার মানে যক্ষ্মা রোগীকে যদি আপনি ডিটেক্ট করতে পারেন, না পারাটা মানে হলো এটাও যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, এইটাকেও কিন্তু স্প্রেড হচ্ছে যক্ষ্মা রোগটাও বিভিন্ন জায়গায় কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে আমরা কখনোই সেই পরিমাণ প্রায়োরিটি দিতে পারছি না, এবং এই জিনিসটাকে আমরা ডিজিজটাকে স্প্রেড করে দিচ্ছি। তো এই এইটার আমি বললাম, এখন যক্ষ্মা রোগী থেকে যেমন আপনাকে ৬ মাস ধরে একজন যক্ষ্মা রোগীকে কিন্তু আপনার অলমোস্ট মানে মিনিমাম ৬ মাস ধরে তাকে কিন্তু একটা মেডিকেশনের মধ্যে থাকতে হয়। সেই জন্য তার আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের আনসাকসেসফুল যে যক্ষ্মা রোগীগুলা, সেটা প্রচুর পরিমাণে হচ্ছে। কারণ হচ্ছে কি, তারা সেই মেডিকেশনটা ৬ মাস ধরে নিতে পারেনি, এবং সেই জায়গাটা থেকে তাদের আনসাকসেস মানে তাদের মধ্যে রেজিস্ট্যান্স গ্রো করছে। যেহেতু তাদেরকে একটা ওষুধ দেওয়া হচ্ছে, সেই ওষুধটা পরবর্তীতে তারা যদি ১ মাস গ্যাপ দেয় এবং পরবর্তীতে আবার নেওয়া শুরু করে, তখন দেখা যাচ্ছে সেই ফার্স্ট রেজিস্ট্যান্স যে ড্রাগটা, সেটা তাদের শরীরে কাজ করছে না। তো আনসাকসেসফুল যে রক্ষা রোগী, এটা শুধুমাত্র আমি একটা ইনফেকশন ডিজিজের কথা বললাম। এখন যদি আমি নন কমিউনিকেবল ডিজিজের কথা বলি, যাদের হাইপারটেনশন আছে, যাদের ডায়াবেটিস আছে, সেই সমস্ত রোগীগুলাও হলো গিয়ে ঠিক মতো আমাদের প্রায়োরিটি লিস্টে আমরা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারিনি। আমরা যে জিনিসটা আমাদের কভার করার কথা ছিল, সেই জিনিসটা আমাদের কভার করতে পারিনি, স্পেশালি আমাদের রুরাল পার্সপেক্টিভে। কারণ এই সমস্ত ডিজিজ গুলা শুধুমাত্র হচ্ছে আরবান পার্সপেক্টিভে যাদের মধ্যে টাকা আছে শুধু তাদের হয় না, এটা হচ্ছে রুরাল পার্সপেক্টিভে প্রচুর হয়ে থাকে। মানে যারা হচ্ছে গ্রামে থাকে তাদেরও হয়ে থাকে। তো এই সমস্ত ডিজিজ গুলোকে আমরা কমপ্লিটলি এখনো পর্যন্ত আমরা যে বাউন্ডারি দেওয়ার কথা, সেটাকে আমরা কখনোই বাউন্ডারি দিতে পারিনি। এটার সাথে অনেকগুলো কারণও আছে। শুধুমাত্র যে আমাদের যে দারিদ্র সীমা, সেটা হচ্ছে মূল একটা অনেক একটা কারণ। কারণ এই সমস্ত ক্রনিক ডিজিজ গুলার জন্য আপনাকে প্রতিনিয়ত ওষুধের মধ্যে থাকতে হবে, মানে প্রতিটা দিন আপনাকে ওষুধ থাকতে হবে। এখন ওষুধ কেনার জন্য মানুষের তো টাকা থাকতে হবে। যে সমস্ত যারা রুরাল থাকে, যারা হচ্ছে আপনার বস্তিতে থাকে, তাদের জন্য আসলে টাকাটা তো লাগবে আপনাকে, কারণ এটা আপনি কন্টিনিউয়াস একটা প্রসেস। তো আপনার এই যে মেডিকেশন যে অ্যাডহারেন্সটা, যে আপনাকে একটা মেডিকেশনের মধ্যে যে আপনাকে প্রতিনিয়ত থাকা, সেটা আমরা প্রতিনিয়ত থাকতে পারছি না। সেই জন্য দেখা যাচ্ছে যে আপনার হাইপারটেনশনটা হঠাৎ করে আপস এন্ড ডাউন হচ্ছে, এবং অনেকের সেটা আবার দেখা যায় যাদের স্ট্রোক করছে, অনেকের মানে আপনার মানে অন্যান্য কার্ডিওভাস্কুলার যে ডিজিজ গুলা, সেই ডিজিজ গুলা আপনার অ্যারাইজ করছে। তো এই জন্য আমাদের হাসপাতালের উপর যে বার্ডেনটা, সেটা তো আরো বেড়ে যাচ্ছে। যে আমরা অন্যান্য ডিজিজ গুলোকে যেহেতু কভার করতে পারছি না, তো তারা কোথায় যাবে? তারা তখন নিশ্চয়ই হাসপাতালে যাবে যখন তারা সিভিয়ার হচ্ছে। তো হাসপাতালের উপর বার্ডেনটা
আরো বেড়ে যাচ্ছে। তো আমাদের এই যে একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন আমরা অ্যারাইজ করেছি এই পুরো জিনিসটা নিয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, এই সময়ে করোনা আক্রান্ত যারা রয়েছে তাদের করোনার কিছু উপসর্গ রয়েছে, আবার কেউ কেউ উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হচ্ছে, এবং একই সময়ে ঋতুগত পরিবর্তনের কারণে হঠাৎ করে মানুষের জ্বর আসা, সেই সাথে তীব্র কাশি হওয়া, এই যে একেবারেই আমাদের চেনা জানা রোগগুলো, সেই চেনা জানা রোগগুলো আসলে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত, এবং যদি আমরা ঘরে বসে চিকিৎসা নিতে চাই সেক্ষেত্রে আসলে কি করণীয়? আম ধন্যবাদ। ঘরে বসে চিকিৎসা যদি আপনারা মানে ইনফেক্টেড হয়ে থাকেন বা বুঝতে পারেন যে সমস্ত উপসর্গগুলো আছে, তো সেইগুলো যদি আপনাদের মধ্যে, যেমন ফিভার খুব বেশি হয় না সাধারণত, এবং সর্দি কাশির এই জিনিসগুলো থাকে, অনেকের আসলে এই জিনিসটাও থাকে না। সর্দি মানে শ্বাসকষ্টের ব্যাপারটা, এই জিনিসগুলো থাকে না। তো আমার প্রথম যে আপনাদের কাছে অ্যাডভাইস যেটা, সেটা হলো ডেফিনিটলি আপনারা টেস্টটা করে ফেলেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি ইনফেক্টেড, যে সমস্ত লক্ষণগুলো আপনার আছে, এবং এবং টেস্ট করার আগে আমাদের কাছে প্রচুর টেলিমেডিসিনের কিছু নাম্বার আছে, এবং তারা যেহেতু এই জিনিসগুলো নিয়ে অভ্যস্ত, তারা আপনাকে খুব ভালোভাবে গাইড করতে পারে। এবং আপনি জাস্ট শুধুমাত্র একটা ফোন দেবেন তাদেরকে। আমাদের সিনিয়র সোসাইটির যে টেলিমেডিসিন আছে এবং গ্রামীণ ফোনের আছে, প্রত্যেকটা এখন বড় বড় মায়ার আছে, এবং প্রত্যেকটা অনেকেই এটা টেলিমেডিসিনের, বাংলাদেশটা এখন অনেক কিছু করছে। তো আমার যে প্রথম যে অ্যাডভাইসটা, আপনি টেলিমেডিসিনে ফোন দিবেন। তারা যদি আপনাকে অ্যাডভাইস করে যে আপনার টেস্টিং এর জন্য যাওয়া উচিত, তাহলে আপনি টেস্টিং এর জন্য যান। আর যদি অ্যাডভাইস করে যে আপনি নিজে নিজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কাছে মনে হয় কারণটা হলো, আপনি যদি নিজে নিজে যান যে সর্দি কাশি হয়েছে বা জ্বর হয়েছে, তখন আপনার যদি করোনা ইনফেকশনটা যদি না থাকে, যেহেতু আমাদের হসপিটালগুলো এবং টেস্টিং ফ্যাসিলিটিস গুলোর উপর এখন একটা বার্ডেন যাচ্ছে, প্রচন্ড লাইন হচ্ছে। জি, তো এখানের মধ্যে যারা যে সমস্ত অনেক প্রচুর মানুষ আসছে কিন্তু করোনা ইনফেকশন নেই, তার মানে হলো আপনার যদি ইনফেকশনটা সত্যি না থাকে, যখন আপনি বাসায় ফিরবেন কিন্তু ইনফেকশনটা নিয়ে ফেরার পসিবিলিটি অনেক হাই হয়ে যাচ্ছে। জি, তো আপনাদের দুটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আমাদের একটা বার্ডেন তৈরি হচ্ছে, আপনি গিয়ে একটা লাইন তৈরি করছেন। এই ধরনের প্রচুর মানুষ, মনে করেন যে 100 জন মানুষ যাদের করোনা ইনফেকশন নাই, কিন্তু তারা গিয়ে এই লাইনটাকে অনেক বড় করে দিচ্ছেন। তো এই জন্য আমাদের হসপিটালগুলোর উপর একটা বার্ডেন তৈরি হচ্ছে, এবং সেই বার্ডেনটা থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি, এটা একটা হচ্ছে উপায়। এবং সেই জন্য আপনাকে বলছি যে আপনি আগে টেলিমেডিসিনে ফোন দিবেন, ফোন দিয়ে আপনার উপসর্গগুলো বলবেন ঠিক মতো বলে, এবং তারপর আপনার এই, কারণ এটার সাথে অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টরস আসলে জড়িত, কারণ আপনার সিভিয়ারিটি এইজের সাথে রিলেটেড আছে, আপনার হলো জেন্ডারের সাথে রিলেটেড আছে, এবং আপনি আসলে কার কার সাথে মিশেছেন, কিভাবে মিশেছেন, আসলে অনেক কিছুর সাথে, শুধুমাত্র জি, আপনার উপসর্গ না, এগুলোর সাথেও আসলে রিলেটেড। তো অনেক কিছুর সাথে রিলেটেড, তো এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বলতে পারবে আপনার টেলিমেডিসিনে যদি আপনি ফোন দেন। তো এই জন্য আমি বলছি যে আপনি রোগ যদি না থাকে সত্যিকার অর্থে, বা উপসর্গ যদি না থাকে ওইরকম ভাবে সিভিয়ার, তাহলে ঘরে বসে আপনি সাধারণ টাইপের শুধুমাত্র নাপা নিয়ে আপনি কিন্তু আসলে আহ মানে প্যারাসিটামল টাইপের জিনিসপত্র নিয়ে আপনি কিন্তু আসলে এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবং আপনার যে হাইজিনের যে ব্যাপারটা, যে ঘরের মধ্যে যে প্র্যাকটিসটা, সেটা যেমন মাস্ক পরা, আপনার যখন একটু কিছু উপসর্গ হবে ডেফিনেটলি আপনি মাস্ক পরবেন, যাতে করে আপনার পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে তাদেরকে আপনি রক্ষা করবেন। শুধু জি, আপনি নিজেকে তো রক্ষা করবেনই ডেফিনেটলি এটা, এবং দ্বিতীয়ত হচ্ছে পরিবারের সমস্ত মানুষকে যেহেতু আপনি ভালোবাসেন, তাদেরকে রক্ষা করার দায়িত্ব হলো আপনার। তো আপনি, সেই জন্য আমি বলছি যে আপনি মাস্ক পরবেন, এবং হাইজিনের যে প্র্যাকটিসটা, যেমন হাত ধোয়ার যে অভ্যাসটা, সেটা আপনি নিজেই গড়ে তুলুন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দুটো বিষয় আপনার কাছে তুলে ধরছি। সেটি হচ্ছে, একটা সময় আমরা শুনেছিলাম গত বছর যে মূলত শীতকালে এই রোগটি ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এখন এই গরমকালে বাংলাদেশে কিন্তু এটি অনেক বেশি ছড়িয়ে গেছে, এবং আমরা জেনেছিলাম যে সাধারণত তুলনামূলক কম বয়সীদের এই রোগটি হচ্ছে না, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এই নতুন স্ট্রেন যেটি এসেছে সেটি আসলে শিশুদেরকে আক্রান্ত করছে, যারা একেবারেই তরুণ তাদেরকে আক্রান্ত করছে। সেক্ষেত্রে আরো কতটা সচেতন হওয়া দরকার আমাদের? ধন্যবাদ। শিশুদেরকে আক্রান্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলটা মানে ওইরকম ভাবে না, এটা এখনো পর্যন্ত সিগনিফিকেন্ট আকারে কোনো কিছু হয়নি শিশুদের ব্যাপারে। কিন্তু তরুণদের আক্রান্ত করছে, এটা একটা সিগনিফিকেন্ট ফাইন্ডিংস পাওয়া গিয়েছে। এটার কারণটা হলো
যেটা বলা হয়েছে প্রথমত হলো স্ট্রেইনের যে ব্যাপারটা, আমাদের দুটো স্ট্রেইন বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে বলা হয়েছে যা আছে। এক নম্বর স্ট্রেইন হচ্ছে ইউকে ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে B1.1.17। আরেকটা হলো আপনার সাউথ আফ্রিকান যে ভ্যারিয়েন্টটা। আমাদের দেশে তো সেরকম কোনো স্টাডি নাই। তো আমরা ইন্ডিয়ার উপর অনেকটা মানে স্টাডি গুলাকে আসলে ওইখান থেকে নিয়ে আসার চেষ্টা করি। তো ইন্ডিয়াতে দেখা গিয়েছে যে ইউকের যে ভ্যারিয়েন্ট সেটা 44% হলো কি মানুষের মধ্যে, যাদের মধ্যে ইনফেকশনটা ছিল তাদের মধ্যে 44% হচ্ছে পাওয়া গেছে রিসেন্টলি। আর যাদের সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে সেটা হচ্ছে কি অ্যারাউন্ড 16%। জি আবার এইটা ডাবল মিউটেশন হয়েছে, ডাবল মিউটেশন অনেকের মধ্যে হয়েছে, সেটাও অনেক অংশে পাওয়া গেছে। এবং যাদের প্রিভিয়াস যে ভ্যারিয়েন্টটা ছিল সেটা হলো গিয়ে রেস্ট অফ দা ইনফেকশনের মধ্যে পাওয়া গেছে। জি তার মানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যদি বাংলাদেশের সেই স্ট্যাটিস্টিক্সটা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি নিয়ে আসি, তার মানে হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন যারা ইনফেক্টেড হচ্ছে তারা হলো প্রায় অলমোস্ট ইউকে যে ভ্যারিয়েন্টটা সেটা হলো কি অলমোস্ট 44%, মানে 100 জন যারা ইনফেক্টেড হচ্ছে তারা প্রায় 44% কিন্তু ইউকে ভ্যারিয়েন্ট নিয়ে ইনফেক্টেডটা হচ্ছে। তো জি এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি ইউকে ভ্যারিয়েন্টটা হলো কিন্তু খুব বেশি ইনফেকশনস। তো এটা হলো ইনফেকশন, সেই জন্য ইনফেকশনের মাত্রাটা খুব বেশি হচ্ছে এই এই কারণে। এবং দ্বিতীয়ত হলো আমরা যে ভ্যাকসিনের যে ব্যাপারটা বলছি, ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু আমরা তরুণদেরকে কোনো প্রায়োরিটি লিস্টে নাই। জি আমরা ভ্যাকসিনেরটা দিয়েছি প্লাস অ্যাবাভ 40 ইয়ার্স এন্ড মানে 40 ইয়ার্স এন্ড অ্যাবাভ মানে 40 বছর ঊর্ধ্বে যারা তাদেরকে আমরা ভ্যাকসিনের আওতায় এনেছি এবং ক্লোজ টু 5% পিপলকে আমরা নিয়ে আসতে পেরেছি এই ভ্যাকসিনের আওতায় এখনো পর্যন্ত। এখনো 5% হয়নি, যেটা ফার্স্ট ডোজের কথা বলছি আমরা। জি এখন ফার্স্ট ডোজের মধ্যে আমরা 5% এর মতো আনার চেষ্টা করছি। এদের মধ্যে যদি 60% যদি এফেক্টিভ হয়, মানে 60% এর মধ্যেও যদি তাদের শরীরে যদি কাজ করে, অ্যান্টিবডি যদি তৈরি হয়, তাহলেও আমরা প্রচুর মানুষকে কিন্তু আসলে নিয়ে আসতে পেরেছি। এবং আমরা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ দেখতে পেরেছি যে এটা ঢাকা এবং সিটি এরিয়াতে মেইনলি ইনফেকশনটা বেশি হচ্ছে। ঢাকা, চিটাগাং এই সমস্ত জায়গাতে, সিটি এলাকাতে, যেহেতু যে এখানে মাইগ্রেন্ট পিপলরা থাকে বেশি জি এবং জি তাদের ইয়েটা বেশি থাকে সেই জন্য। তো এখন এইটাকে যদি আমি এখন সবকিছু মিলিয়ে যদি বলি, সেজন্য আমরা যেহেতু তরুণদের প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই এবং তরুণরা হচ্ছে কি সবচেয়ে ওয়ার্কিং গ্রুপ পপুলেশন, তারা বাইরে যাচ্ছে, তারা কোনো রুলস ফলো করছে না, যে ধরনের প্রোটোকল আপনাকে মেনটেন করার কথা, মাস্ক পরা, হাত ধোয়া, এই ধরনের জিনিস মেনটেন করার যে কথাটা, যেহেতু তার বাইরেও যাচ্ছে কিন্তু মেনটেনও করতে পারছে না, জি সেই জন্য এই গ্রুপটার মধ্যে ইনফেকশনের মাত্রাটা একটু বেশি দেখা যাচ্ছে। তো আম, এই যে মানে এই সমস্ত ব্যাপারগুলো আছে। তারপরও যদি আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো আমরা যখন ভ্যাকসিন দেওয়াটা শুরু করলাম, ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে হসপিটাল থেকে, রাইট? জি জি তো হসপিটাল থেকে আমরা কিন্তু তখন প্রথম দিকে প্রায় অন অ্যাভারেজ আমরা 50,000 থেকে 70,000 মানুষকে কিন্তু হসপিটাল ডেকে নিয়ে আসছিলাম যে হসপিটালে ভ্যাকসিন দেওয়ার জন্য। জি তো আমরা 50 থেকে 60-70 এরকম হাজার মানুষকে যখন ডেকে নিয়ে আসি এবং যারা টেস্ট করতে যাচ্ছে তারা কিন্তু প্রথমে হসপিটালে গিয়েছিল টেস্ট করার জন্য, কারণ ম্যাক্সিমাম মানুষ হলো গিয়ে ঘরে বসে টেস্ট করেনি, কারণ এটা প্রচুর টাকার প্রয়োজন হয়। যারাদের দরকার ছিল তারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু হসপিটালে গিয়েছিল। তো এখন আপনি কি করলেন? আপনি যাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন তাদেরকে নিয়ে আসলেন হসপিটালে, এবং যারা ভ্যাকসিন মানে টেস্ট করতে গেছেন করোনা ইনফেকশন নিয়ে তাদেরকেও আপনি হসপিটালে ডেকে নিয়ে আসলেন। অর্থাৎ সমন্বয়ের একটা ঘাটতি সেখানে ছিল এবং সেই ঘাটতিটার ফলাফল হয়তো আমরা বয়ে বেড়াচ্ছি। ডক্টর আহমেদ হোসেন, আমাদের হাতে সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং আমি প্রত্যাশা করছি দর্শক যারা যারা আমাদের আজকের অতিথির বক্তব্য শুনেছেন এবং তার কথাগুলো শুনেছেন, তার কথা থেকে অনেক কিছু জেনেছেন এবং সেই সাথে এগুলোকে কাজে লাগিয়ে নিজে নিরাপদ থাকবেন, নিজের পরিবারকে নিরাপদ রাখবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।